হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকের আমাদের এই চ্যানেলে যে ক্লাসটা হতে চলেছে সেটা কিন্তু জিকের একটি দারুণ ক্লাস হবে। জিকে মিক্সড কিন্তু একটা ক্লাস হবে, তার সঙ্গে শুধু মিক্সড ক্লাসই নয়, এর সঙ্গে আমরা এর সম্বন্ধিত ডিটেল কি পয়েন্টগুলো পড়ে নেব, যাতে করে আমাদের কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যায়। এই সিরিজটা কিন্তু আমরা কন্টিনিউ করার চেষ্টা করব, তার জন্য তোমাদের কিন্তু সঙ্গ অবশ্যই আমাদের দরকার। প্রত্যেকদিন কিন্তু ঠিক টাইমে ক্লাস করবে। ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? দেখো, তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের মিশন মক টেস্ট অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, তোমরা সকলেই হয়তো জানো। যেখানে টোটাল তোমরা 50টি মক টেস্ট পাচ্ছ, যার সঙ্গে তোমরা 100% কিন্তু সলিউশন উইথ শর্ট ট্রিক্স পেয়ে যাবে ম্যাথ এবং জিআই এর জন্য। 20টা ফুল মক টেস্ট পাচ্ছ, 5টা ইংলিশে টেস্ট, 5টা জিকে, 5টা ম্যাথ, 5টা জিআই, এইভাবে পাবে 10টা বুস্টার টেস্ট, ফ্রি ওয়েমার, এত কিছু তোমাদের কিন্তু অনলি 85 টাকাও নেই, এখন কিন্তু অনলি 80 রুপিস দাম রয়েছে এর। এই দামটা কিন্তু একদম লোয়েস্ট দাম। তো যারা যারা চাইছো যে এই মক টেস্টটা তোমার দরকার আছে, গ্যারান্টি দিচ্ছি যদি এই মক টেস্ট নাও তাহলে আর কোনো কিছু করতে হবে না। এই যে দেখতে পাচ্ছ, বিগত বছর আমরা 4টে মক টেস্ট তৈরি করেছি, তার যে কমন আমরা দিয়েছি সেই রেকর্ড কিন্তু এখনো রয়েছে। তোমরা দেখবে আমাদের চ্যানেলে চলে যাবে, সেখানে পাওয়ার অফ সহজ শিক্ষা বলে একটা কিন্তু তোমাদের জন্য প্লে লিস্ট করা আছে। সেই প্লে লিস্টে চলে গেলে তোমরা দেখতে পাবে বিগত বছর আমরা কতগুলো কমন দিয়েছি, ঠিক আছে? যা যা চাইছো ডেসক্রিপশনে লিংক রয়েছে, অবশ্যই নিয়ে নিও এই মক টেস্টটা। প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করব। দেখো, বলছে ভারতীয় সংবিধানের ধারা 76 নিম্নলিখিত কোন কর্মকর্তার সাথে সম্পর্কিত? ভালো করে পড়বে। অ্যাডভোকেট জেনারেল, নাকি দেখো সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, উপযুক্ত কোনটি নয়? কোনটা হবে সঠিক উত্তর? যদি কেউ পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। দেখো, সঠিক উত্তর কিন্তু অবভিয়াসলি আমাদের অ্যাটর্নি জেনারেল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল কিন্তু সঠিক উত্তর হবে, কারণ তার সম্বন্ধিত কিন্তু 76 নম্বর ধারায় রয়েছে, ঠিক আছে? একটু ডিটেল আমরা পড়ে নিই। দেখো, বলছে সংবিধানের ধারা 76-এ উল্লেখ করা হয়েছে যে তিনি ভারতের সর্বোচ্চ আইনকর্তা। কে? না, এটা কিন্তু অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল, জেনারেল তিনি কিন্তু ভারতের কি আছে না, সর্বোচ্চ আইন কর্মকর্তা। ভারত সরকারের প্রধান আইন উপদেষ্টা, এই যে ভারত সরকারের প্রধান যে আইন উপদেষ্টা, সেটাও কিন্তু এই যে অ্যাটর্নি জেনারেল। তিনি সমস্ত আইন বিষয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেবেন। মনে রাখবে তো, কেন্দ্রীয় সরকারকে দেখো পরামর্শদাতা জিনিসটা আমরা বুঝছি, মানে কোনো কিছু করতে হবে না করতে হবে এই যে বিষয়গুলো সম্পূর্ণটা কিন্তু প্রধানমন্ত্রীকে বা বলতে পারো কেন্দ্রীয় যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু অ্যাটর্নি জেনারেল জানান। আচ্ছা, এরপরে দেখবো এছাড়াও তিনি ভারতের সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বকারী প্রাথমিক আইনজীবী। মানে ধরে নাও কেন্দ্রীয় সরকারের উপর কোনো কেস এসছে, ঠিক আছে? সেই কেসটাকে লিড করার জন্য কোনো আইনজীবী চাই, তো এই যে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু হবেন এই প্রতিনিধিত্বকারী প্রথম আইনজীবী, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আমাকে বলছে পশ্চিম প্রবাহী নদীগুলির মধ্যে নিচের কোনটি দীর্ঘতম? তাহলে বুঝতে পারছো এইগুলো আমাদের কি না, পশ্চিম প্রবাহী নদী। এর মধ্যে নর্মদা, লুনি, মাহি না তাপি, কোনটা হবে দীর্ঘতম? এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীটা কোন নদী? যারা যারা পারছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো, হ্যাঁ? সঠিক উত্তর কিন্তু অপশন এ, আমাদের নর্মদা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে পশ্চিম যে প্রবাহী নদীগুলি রয়েছে তার মধ্যে সর্বোচ্চ বা বলতে পারো দীর্ঘতম আর কি, কে না, নর্মদা নদী। ওকে, দেখো এর সম্বন্ধে কিছু ডিটেল আমরা পড়ি। এর মধ্যে কয়েকটি পূর্বে প্রবাহিত এবং বঙ্গোপসাগরে মিলিত হয়ে যায়, যেমন কি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো সব কি আছে না পূর্ব দিকে প্রবাহিত হয়। অন্যগুলি যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয় সেগুলো হচ্ছে যেমন দেখো নর্মদা, তাপি, লুনি, মাহি ইত্যাদি, ঠিক আছে? এগুলো কিন্তু তাহলে মনে রাখবে, পূর্ব যেগুলো রয়েছে সেগুলো কোনগুলো না, নর্মদা, কাবেরী, কৃষ্ণা, এগুলো রয়েছে, ঠিক আছে? সরি, নর্মদা নয়, মহানদী, কাবেরী আর গোদাবরী এগুলো। আর অন্যান্য যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত সেগুলো কোনগুলো? সেগুলো কিন্তু আমাদের দেখো এই যে দেখতে পাচ্ছ, নর্মদা, তাপি, লুনি এইগুলো, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, করের মাধ্যমে জাতীয় আয়ের সৃষ্টি ও পুনর্বন্টন অর্থনৈতিক পরিকল্পনা কোন ধরনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু স্পেশালি স্টেটে যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলো কিন্তু আসে, ঠিক আছে? বাট আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বিশেষ করে পড়ছি। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু অবভিয়াসলি আমাদের অপশন বি, সমাজতান্ত্রিক অর্থনীতি, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো, 4 নম্বর। নিচের কোন কোন দেশকে রেড ক্লিফ যে লাইন রয়েছে সেই লাইন দ্বারা ভাগ করা হয়েছে? বা বলতে পারো যে কোন দুটো দেশের মধ্যে আমাদের এই যে রেড ক্লিফ যে লাইন বা রেড ক্লিফ যে বর্ডার সেটা থাকে? ভারত চীন, ভারত আফগানিস্তান, ভারত পাকিস্তান, পাকিস্তান এবং আফগানিস্তান, কোনটা হবে সঠিক উত্তর? আশা করছি এটা একদমই ইজি প্রশ্ন। সঠিক উত্তর কিন্তু অপশন সি আমাদের হয়ে যাবে। ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু আমরা এই রেড ক্লিফ লাইনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছ রেড কালারের যেটা রয়েছে এটা কিন্তু আমাদের রেড ক্লিফ, ঠিক আছে? এই রেড থেকে মনে রাখতে পারো রেড ক্লিফ।
ঠিক আছে? এটা কোথায় রয়েছে না, এই যে পাকিস্তান আমাদের রয়েছে এবং এই যে আমাদের রয়েছে ইন্ডিয়া, এই দুটোর মাঝখানে আমাদের যে বর্ডার রয়েছে সেটা কিন্তু রেড ক্লিফ লাইন রয়েছে। দেখো এটি গুজরাটের কচ্ছে রান হয়ে জম্মু ও কাশ্মীরের জম্মুতে আন্তর্জাতিক সীমানা পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ভারত ও পাকিস্তানকে দুটি ভিন্ন দেশে বিভক্ত করেছে কিন্তু এই রেড ক্লিফ লাইন, মনে রাখবে অবশ্যই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের এটা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা তার আগে দেখে নাও কোন লাইন কিসের মধ্যে, রেড ক্লিফ লাইন কিসের মধ্যে, ভারত পাকিস্তান আর বাংলাদেশ তিনটের মধ্যে রয়েছে। তোমরা যদি একটু প্রিভিয়াসে গিয়ে দেখো তাহলে কিন্তু ভালো করে চেক করতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস। দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে লাল বর্ডার না, এইটাও কিন্তু একটা রেড ক্লিফ লাইন, ঠিক আছে? এই যে লাল বর্ডার, এটা কি করছে না, বাংলাদেশকে ভারত থেকে আলাদা করছে, ঠিক আছে? সেই জন্য এখানে বলেছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ 17 আগস্ট 1947 সালে কিন্তু এটা করা হয়েছে, যাকে আমরা বলতে পারি এলওসি বা নিয়ন্ত্রণ রেখা, ঠিক আছে? এরপরে ম্যাকমোহন রেখা, যেটা ভারত ও চীনের মধ্যে 1914 সালে তৈরি হয়েছে সিমলা কনভেনশনের মাধ্যমে, ঠিক আছে? পরবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, যেটাকে আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আছে, সেটা কার কার মধ্যে, ভারত এবং চীনের মধ্যে 1959 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছে। ডুরান্ট রেখা, এটা কার মধ্যে, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে 1893 কিন্তু হয়েছে। আশা করছি ঠিক আছে, যদি দরকার হয় একটা স্ক্রিনশট তোমরা প্রত্যেকে কিন্তু এটা নিয়ে রাখতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দিকে যাব আমরা। দেখো 5 নম্বর বলছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পঞ্চনদ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে পঞ্চনদ রয়েছে, সেই পঞ্চনদের মধ্যে নিম্নলিখিত কোনটা, মানে তিনটে হবে পঞ্চনদের মধ্যে, একটা হবে না, সেটা কোনটা বলতে হবে। সঠিক উত্তর কেউ কি পারবে? সঠিক উত্তর কিন্তু অবভিয়াসলি আমাদের সিন্ধু ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? সিন্ধু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই সিন্ধু কিন্তু পঞ্চনদের মধ্যে পড়ে না। তাহলে এবার প্রশ্ন আসবে যে পঞ্চনদের মধ্যে কোনগুলো পড়ে, চল দেখে নি একটু। দেখো বলছে পঞ্চনদ বা পঞ্চনদ পাঞ্জাবের 5টি নদীকে প্রদান করা হয়, ঠিক আছে? দেখো এটা কি বলছে, সুতলেজ, বিয়াস, রবি, চেনাব এবং ঝিলাম, এই কটা নদী মিলে কিন্তু আমাদের পঞ্চনদ সৃষ্টি করছে। সুতলেজ, বিয়াস, রবি, চেনাব এবং ঝিলাম, মনে রাখতে হবে এগুলি সবগুলি হলো সিন্ধু নদীর উপনদী। ক্লিয়ার? বাট এগুলো কিন্তু সিন্ধু নদী নয়, তাই জন্য এগুলো মানে সিন্ধু নদীর এর মধ্যে পড়ছে না, তাই তো? নেক্সট বলছে অলকনন্দা এবং ভাগীরথী কোথায় মিলিত হচ্ছে এবং যেখানে মিলিত হবে সেই স্থানটার নাম কি, বলো। প্রত্যেককে বলার চেষ্টা করবে যে কি হবে সেই জায়গাটার নাম। সঠিক উত্তর কেউ পারবে? সঠিক উত্তর কিন্তু অবভিয়াসলি আমাদের দেবপ্রয়াগ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? তো দেবপ্রয়াগে কি কিন্তু অলকানন্দা এবং ভাগীরথী মিলছে এবং সেই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। ওকে, এবার একটুখানি দেখে নি কি পয়েন্ট। দেবপ্রয়াগ 5টি প্রয়াগের মধ্যে একটি। 5টি প্রয়াগ আমাদের কি কি আছে, যেখানে অলকনন্দা ভাগীরথীর পবিত্র ধারাগুলি মিলিত হয় এবং এরপরে এই নদীকে গঙ্গা বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ভালো করে বুঝবে, অলকনন্দা ও ভাগীরথীর পবিত্র যে ধার, সেই ধারগুলো মিলিত হয়ে কি হচ্ছে না, দেবপ্রয়াগ হচ্ছে। এবার বলছে এরপর থেকে মানে দেবপ্রয়াগে ধরে নাও এখান থেকে একটা নদী এসছে আর এখান থেকে একটা নদী এসছে, দিয়ে এইখানে যে মিলিত হয়েছে, এই জায়গাটা দেবপ্রয়াগ। এবার চিন্তা করো যখন এইখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন এই জায়গাটা কি বলবো, এটাকে কিন্তু বলবো গঙ্গা। গঙ্গা, মনে থাকবে। এবার দেখো দেবপ্রয়াগের অন্যতম প্রধান গন্তব্য রঘুনাথজির পবিত্র মন্দির, মনে রাখতে হবে। এরপরে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ হলো পঞ্চপ্রয়াগের মধ্যে একটি, যেখানে অলকানন্দা এবং ধৌলগঙ্গা, ঠিক আছে, ধৌলিগঙ্গা কি হচ্ছে না, দেখো অলকানন্দা এবং ধৌলিগঙ্গা, ধৌলিগঙ্গা বা ধৌলিগঙ্গা যেটা বলো না, সেই নদীর যে পবিত্র সঙ্গম সেটা এসে মিশেছে, তাকে কি বলবো, বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ উত্তরাখণ্ডের চামোলি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1372 মিটার উঁচুতে অবস্থিত। এটি ছিমছাম শহর, ঠিক আছে, মনে রাখতে হবে একটি ছিমছাম শহর। এর পরবর্তীতে আমাদের বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে কি হচ্ছে না, অলকানন্দা নদী বিষ্ণুগঙ্গা নামেও পরিচিত রয়েছে, ভালো করে বুঝবে। বিষ্ণুপ্রয়াগে কিন্তু অলকানন্দা যে নদী রয়েছে সেই নদী কিন্তু বিষ্ণুগঙ্গা নামে পরিচিত, যা নীতি উপত্যকা, এই যে উপত্যকার নামটা মনে রাখবে, নীতি উপত্যকা, কমেন্টে জানাবে এটা কোথায় রয়েছে। নীতি উপত্যকা থেকে প্রবাহিত ধৌলিগঙ্গা নদীর সাথে মিশে গিয়েছে। তাহলে ধৌলিগঙ্গা এবং অলকানন্দা এই দুটি নদী কিন্তু মিশে আমাদের কি হচ্ছে না, বিষ্ণুপ্রয়াগ। ক্লিয়ার? এরপর আছে নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ কি, একটি ছোট শহর যা অলকানন্দা এবং নন্দাকিনী, বুঝবে এই দুটো মিলে অলকানন্দা এবং নন্দাকিনী নদীর পবিত্র সঙ্গম যেখানে মিলেছে সেই জায়গাটাকে আমরা বলবো নন্দপ্রয়াগ। অলকানন্দা নদীর উৎস বদ্রীনাথ ধামের কাছাকাছি শতপন্থ, বুঝবে এই জিনিসটা, শতপন্থ এবং নন্দাকিনী নদী নন্দা দেবী সিংহের পাদদেশ থেকে উৎপত্তি লাভ করেছে। এরপর আমাদের অলকানন্দা রয়েছে এবং পিন্ডারি নদীর সঙ্গমে অবস্থিত কর্ণপ্রয়াগ হলো পঞ্চপ্রয়াগের আরো একটি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হচ্ছে বিখ্যাত শহরটির নামকরণ করা হচ্ছে শিবের রুদ্র অবতারের নাম রয়েছে, জানো শিবের একটি যে রূপ আছে সেই রূপকে আমরা কি বলবো, রুদ্র রূপ জানি আমরা। এই রূপ দেখো বলছে কি, রুদ্রপ্রয়াগের প্রাচীন শহরটি শ্রীনগর। শ্রীনগর কোথায় আছে, ইয়েতে কোথায়, কাশ্মীরের ওদিকে নাকি, থেকে 34 কিলোমিটার দূরে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর পবিত্র সঙ্গম কিন্তু অবস্থিত রয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব।
বলছে মহাত্মা গান্ধী ড্যাশ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কতবার? একবার, দুবার, তিনবার নাকি চারবার? কোনটা হবে সঠিক উত্তর? কিন্তু একবার ইজ দ্য রাইট আনসার। এবার সেটা কোথায় ছিল সেটাও আমাদের দেখতে হবে। বেলগাঁও যে অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু মহাত্মা গান্ধী আমাদের, দেখো বেলগাঁও, ঠিক আছে, এই বেলগাঁও অধিবেশনে কিন্তু মহাত্মা গান্ধী প্রথমবারের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস তার সভাপতি হয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, এই যে কি বলছে 1924 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। অধিবেশনটি কর্ণাটকের বেলগ্রামে বা বেলগাঁও যেটা বলো না কেন সেইখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। বলছে জাতীয় সবুজ বিচার সভা কোন ধরনের সংস্থা? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু আসার মতন প্রশ্ন। এটা কিন্তু বিধিবদ্ধ একটি সংস্থা। কি পয়েন্ট পড়ে নেবো একটুখানি দেখি। চলো দেখো 2010 সালের 14 অক্টোবর জাতীয় সবুজ বিচার সভা গঠন করা হয়েছে। এটি জাতীয় সবুজ বিচার সভা আইন 2010 এর অধীনে গঠিত একটি বিধিবদ্ধ সংস্থা। এটি ভারতীয় সংবিধানের ধারা 21 এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। রিহান্দ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? অবভিয়াসলি সঠিক উত্তর আমাদের জানি আমরা, কিন্তু অপশন বি হয়ে যাবে কিন্তু ইউপি। ঠিক আছে, এই ইউপিতে কিন্তু আমাদের উত্তরপ্রদেশের রিহান্দ বাঁধ রয়েছে। ওকে, চলো এই সম্বন্ধে কিছু কি পয়েন্ট আমরা দেখে নেব। রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। এটি গোবিন্দ বল্লভ পন্ত সাগর নামেও কিন্তু পরিচিত। মনে রাখতে হবে এই যে রিহান্দ বাঁধ রয়েছে না, এটা কিন্তু রয়েছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ওকে, এটি আয়তনের দিক থেকে ভারতের কিন্তু বৃহত্তম। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম যদি বলে তাহলে রিহান্দ বাঁধ, বা এটাকে গোবিন্দ বল্লভ পন্ত সাগরও বলতে পারি। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছে? এটা কিন্তু তৈরি করেছিলেন, সকলেই যদি পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও যে কোনটা হবে সঠিক উত্তর। তো অপশন কিন্তু সি ইজ দ্য রাইট আনসার, পিঙ্গালি ভেঙ্কাটাইয়া। তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা ছিলেন। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা ছিলেন এই পিঙ্গালি ভেঙ্কাটাইয়া, মনে রাখতে হবে। ওকে, চলো দেখো কি বলছে। পতাকাটির যে প্রস্থ এবং দৈর্ঘ্য তার যে অনুপাত সেটা হচ্ছে 2:3, মানে প্রস্থ যদি হয়ে যায় 2 তাহলে দৈর্ঘ্য হবে 3। এই নকশায় থাকা চক্রটি অশোক চক্রের সারনাথ সিংহ কি বলছে প্রতীকের ভিত্তিতে দেখা যায়। অশোকের যে সারনাথ সিংহ ছিল না, সেই জিনিস থেকে কিন্তু এটা, এই যে আমাদের যে চক্রটা তুলেছে না, এই চক্রটা, সেই চক্রটা কিন্তু ওখান থেকেই তোলা হয়েছে। ঠিক আছে, দেখো কি বলছে। এটির যে ব্যাস, সেই ব্যাস কিন্তু সাদা যে পটি, সেই পটির প্রস্থের সমান এবং এটিতে 24টি স্পোক বা দণ্ড রয়েছে। নকশাটি তৈরি করেছেন পিঙ্গালি ভেঙ্কাটাইয়া, বললামই। 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদের দ্বারা জাতীয় যে পতাকা, ভারতের যে জাতীয় পতাকা হবে তার নকশা কিন্তু গৃহীত হয়েছিল। কবে? 1947 সালে 22শে জুলাই ভারতের মানে গণপরিষদে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন থেকে যাব। ভারতীয় সংবিধান কোন দেশ থেকে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা এবং বিচার বিভাগের স্বাধীনতার বিধান ধারণ করেছে? মানে যে বিচার বিভাগ যে জিনিসটা, সেই জিনিসটা কোন জায়গা থেকে নিয়েছে এই ভারতীয় সংবিধানে? যা যা পারছো কমেন্ট সেকশন জানাও। অবশ্যই কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র হবে সঠিক উত্তর। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোনটি? গৌতম বুদ্ধের জন্মস্থান কোনটি সবাই যদি পারবে আশা করছি আমি, তো বলে দাও কোনটা। অবভিয়াসলি কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় না, কপিলাবস্তু। ঠিক আছে, কপিলাবস্তু। পরবর্তী প্রশ্ন বলছে কোন ধারাটি ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্যের পরিপূরক? 11তম যে মৌলিক কর্তব্য রয়েছে তার যে পরিপূরক সেটা কোনটা? এটা কিন্তু অবভিয়াসলি 21 এ। এবার এই 21 এতে কি আছে বলতে পারবে? 6 থেকে 14 বছর বয়স তো নাকি, 6 থেকে 14 বছর বয়সের শিশুদের শিশুদের শিক্ষাদান। হ্যাঁ, কোথায় রয়েছে? 6 থেকে 14। দেখো কি বলছে 21 এ 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু 2002 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধারায় ঘোষণা করা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে, যেটা কিন্তু মা এবং বাবার মৌলিক কর্তব্য, মনে রাখতে হবে। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? আবুল কালাম আজাদ? না, একদমই না। আর কে তারপরে দেখো রাজেন্দ্র প্রসাদ নয়, বি আর আম্বেদকর নয়, তাহলে কোনটা বেঁচে আছে? আর কে শানমুখম চেট্টি। ঠিক আছে, আর কে শানমুখম চেট্টি বা শেট্টি যেটাই বলো না কেন, তিনি কিন্তু। ওকে, দেখো কি বলছে একটু কি পয়েন্টটা দেখে নেবো। কি পয়েন্টটা কিছুই নেই, সেটা এইটুকুই রয়েছে যে আর কে শানমুখম চেট্টি বা শেট্টি, তিনি কিন্তু ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অর্থের প্রাথমিক কাজ? তো অর্থ বা টাকা, এই যে টাকা বা রুপি যেটাই বলো না কেন, রুপি এই জিনিসটাতে আমরা কি করতে পারি? এই রুপিটা দিয়ে আমরা একটাই কাজ, যেটা বলতে পারো প্রাথমিক কাজ, বিনিময় করতে পারি অবভিয়াসলি, তাই না? চলো পরবর্তী প্রশ্ন দিকে চলে যাবো আমরা।
আচ্ছা, আজকের প্রশ্নগুলো এই অবধি থাকলো। আমাদের মক টেস্টটা যদি আরো একবার বলে দিচ্ছি, যদি কেউ নিতে চাও, অবশ্যই গ্যারান্টি থাকছে এখান থেকে কমন তোমরা এই পরীক্ষাতে পেয়ে যাবে। WBPর জন্য কিন্তু স্পেশালি এটা কিন্তু তৈরি করা হয়েছে। 85 নাম্বারের কিন্তু মক টেস্ট রয়েছে প্রত্যেকটা, এবং তোমরা কিন্তু এর সঙ্গে ম্যাথ জিআই সলিউশন পেয়ে যাচ্ছ। মাত্র ৮০ টাকা তোমাদের দাম নেওয়া হবে এই মক টেস্টের জন্য। ডেসক্রিপশনে লিংক রয়েছে, অথবা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো, ঠিক আছে? বিগত বছর আমরা 4টে এক্সামে যা কমন দিয়েছি তার প্রমাণ কিন্তু এখনো রয়েছে, চাইলে গিয়ে দেখতে পারো এই প্লেলিস্ট থেকে। ক্লিয়ার আছে? আমাদের টেলিগ্রামে যারা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে সহজ শিক্ষা এডুকেশন অফিসিয়াল। টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো, অথবা তোমরা ডিসক্রিপশনে লিংক আছে সেখান থেকে জয়েন করতে পারো। ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে, বিষয়ভিত্তিক মক টেস্ট পেয়ে যাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পাবে, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট ইত্যাদি তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। যারা যারা চাইছো আমাদের টেলিগ্রামে যুক্ত হতে এবং মক টেস্ট নিতে, অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করে দেবে।